আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ কর্তৃক আজকের আয়োজন নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব সমস্যা ও সমাধান। আজকের অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ঝালকাঠি জেলার সম্মানিত আহ্বায়ক কেশব চন্দ্র দাস। আর উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঢাকা প্রিমিয়ার লিগের জনাব ইমাম হোসেন রবিন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আজকের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে দেশ ও বিদেশ থেকে যে সকল ভাইরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের নির্ধারিত বিষয় হচ্ছে নবাগত ইঞ্জিনিয়ারের বেকারত্ব সমস্যা ও সমাধান। আমরা নির্ধারিত বিষয়ে কথা বলবো। শুরুতে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত ঝালকাঠি জেলার জেলা আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসের সাথে। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের আসসালামু আলাইকুম। আমি কেশব চন্দ্র দাস, বিআইএ ঝালকাঠি ঝালকাঠি আহ্বায়ক সমিতির আহ্বায়ক হিসেবে আছি এবং বর্তমানে আমি এডিসন ইন্ডাস্ট্রিতে কর্মরত হিসেবে আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে, আজকের লাইভ প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার হয়ে ইতিমধ্যে বের হয়ে এসেছেন, কর্মক্ষেত্রে যোগদান করবেন, তাদের প্রতি আমাদের অনেকগুলো দিক নির্দেশনা থাকবে। আমাদের অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের জন্য অনেকগুলো দিক নির্দেশনা নিয়ে আসছেন। সুতরাং আপনারা যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের প্রোগ্রামটি আপনাদের টাইমলাইনে শেয়ার করুন এবং নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব সমস্যা ও সমাধান সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানান। আমাদের অতিথিরা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব সমস্যা ও সমাধান শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ঝালকাঠি জেলা আহ্বায়কের কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসের কাছে আমরা চলে যাচ্ছি। জনাব কেশব চন্দ্র দাস, আপনার কাছে দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর আপনি একজন জেলা পর্যায়ের একজন দায়িত্বশীল, উঁচু মানের একজন দায়িত্বশীল। আপনার কাছে দর্শকদের প্রশ্ন হচ্ছে যে বিআইএ কর্তৃক ইঞ্জিনিয়ারদের জন্য এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন আপনারা, এখন ইঞ্জিনিয়ারদের কল্যাণে আপনারা কি কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন বা কি কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়েছেন, এটা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ আজগর হোসেন আতিক সাহেব। আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাইকে, যার অনুপ্রেরণায় আজকে আমি এই লাইভ প্রোগ্রামে এসেছি এবং এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। এজন্য তার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদের প্রতি থাকলো আমার শ্রদ্ধা, ভালোবাসা। একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা শিক্ষাঙ্গনে আসলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে শিক্ষা জীবন শেষ করি, স্বভাবতই একটা প্রত্যাশা থাকে একটা ভালো কর্মসংস্থান পাবো বা একটা ভালো জব পাবো, বাট কর্মসংস্থানের কোনো গ্যারান্টি আমাদের দেশ দিতে পারতেছে না। স্বাধীনতার দীর্ঘ সময় পরেও খুব কষ্ট হচ্ছে বলতে, স্বাধীনতার এই দীর্ঘ সময় পরেও এই অবস্থার সাথে নিয়েই আমরা দাঁড়িয়ে আছি। তাই বাংলাদেশ যত দিন যাচ্ছে, বাংলাদেশে তত বিকাশ সমস্যা প্রকট হচ্ছে। এই ক্রমবর্ধমান বিকাশ সমস্যাকে আমাদের অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, যারই ফলশ্রুতিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আমাদের ইঞ্জিনিয়ারদের
চিন্তা ভাবনাকে কাজে লাগাতে যাচ্ছেন। আমাদের মূলনীতির প্রথম শর্ত এবং প্রথম একটা মূলনীতি হচ্ছে, 1 নম্বর মূলনীতি হচ্ছে যে আমরা বেকার যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মূলনীতির প্রথম এবং প্রধান মূলনীতি এটা। আমরা যারা বেকার আছেন তাদেরকে আমরা বিভিন্ন ভাবে চাকরির ক্ষেত্রে আমরা সহায়তা করব। যেখানে বেতন বৈষম্য আছে সেখানে আমরা কথা বলবো। আমরা যারা ট্রেনিং যাদেরকে দেওয়ার দরকার, আমরা আরো দক্ষ করে তোলার জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সবসময় তাদেরকে সুন্দর এবং দক্ষতার তৈরি করার জন্য সুন্দর একটা ট্রেনিং এর ব্যবস্থা করবেন। শুধু আমাদের দেশে নয়, যদি প্রয়োজন হয় বিদেশেও, ভারত, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশের সাথে আমরা যোগাযোগ স্থাপন করে আমাদের ট্রাস্টি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের বহির্বিশ্বের সাথে সংযোগ করে আমাদের ইঞ্জিনিয়ারদের তিনি দক্ষ করে তুলবেন। তো আমরা এখানে আপোষহীন ইঞ্জিনিয়ারদের আমরা বেকারত্ব দূরকরণে সব সময় সচেষ্ট থাকব এবং সব সময় আমরা এখানে আপোষহীন ভাবে বিআইএ সব ইঞ্জিনিয়ারদের পাশে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসকে। বিআইএ কর্তৃক ইঞ্জিনিয়ার কল্যাণে যে ট্রেনিং কোর্সের কথা আপনি বলেছেন, যেটা আসলে যুগোপযোগী এবং খুবই সময়োপযোগী পদক্ষেপ আপনারা নিয়েছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব সমস্যা সমাধান শীর্ষক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ কর্তৃক আজকের এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। সকল দর্শক শ্রোতা মন্ডলীকে আবারও অনুরোধ করছি, আপনাদের টাইমলাইনে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, টাইমলাইনে শেয়ার করার মাধ্যমে, এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের যাবতীয় প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই করোনা পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু বসে নেই। দেশের অর্থনৈতিক চাকাকে আরো বেশি চাঙ্গা করার জন্য, সচল রাখার জন্য ইঞ্জিনিয়াররা জীবনের ঝুঁকি নিয়েও তাদের কর্মক্ষেত্রে যোগদান করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নির্মাণ প্রকৌশলীগণ বসে নেই। সুতরাং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা পোষণ করে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে ইঞ্জিনিয়ারদের অধিকার আদায় সচেষ্ট হন, ফিরে আসুন আমাদের এই আঙ্গিনায়। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো একজন অতিথি আছেন। কারিগরি ত্রুটির কারণে আমরা ওনাকে পাচ্ছি না, শুরুতে ছিলেন, তবে এই পর্যায়ে আমরা ওনাকে কারিগরি ত্রুটির কারণে একটু দূরে দেখছি। উনি যখন আসবেন ওনার উদ্দেশ্যে দর্শকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো থাকবে আমরা অবশ্যই ওনাদের থেকে অতিথিদের কাছ থেকে আমরা জেনে নেব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আবার চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসের কাছে। আপনার কাছে আরেকটা দর্শকরা করেছিল যে আসলে আজকের যে টপিকটা আমাদের নির্ধারিত, বেকারত্ব সমস্যা এবং সমাধান। যে বেকারত্ব বলতে আসলে কি বোঝাচ্ছে? যে আমি চাকরি খুঁজছি, পাচ্ছি না, এটাই কি বেকারত্ব? না, আসলে বেকারত্ব বলতে কি বোঝাচ্ছে জনাব কেশব চন্দ্র দাস? ধন্যবাদ আপনাকে। বেকারত্ব কি আসলে? বেকারত্ব হচ্ছে একটা অভিশপ্ত জীবনের নাম, হচ্ছে বেকারত্ব, যেখানে আমরা কর্মহীন হয়ে, সেটা হতে পারে চাকরি, হতে পারে ব্যবসা, হতে পারে নিজের আত্মকর্মসংস্থান, বাট কোনো কাজ না করে থাকাটাই হচ্ছে বেকারত্ব। আমি কোনো কাজকে হচ্ছে থাকতে পারলাম না, কোনো কাজের সাথে আমি এঙ্গেজ হতে পারলাম না। আমি শিক্ষা গ্রহণে মানুষের একটা ইয়া থাকে যে যখন সে স্টুডেন্ট থাকে তার পরিচয় থাকে যে আমি হচ্ছে ছাত্র, আমি পড়াশোনা করতেছি, আমি ভার্সিটিতে পড়তেছি, স্কুলে পড়তেছি, কলেজে পড়তেছি, কোনো ইনস্টিটিউশনে পড়তেছি, ছাত্র। আমরা যখন ছোট থাকি আমাদের পরিচয় হচ্ছে আমরা শিশু। বাট একটা মানুষ যখন তার ছাত্র জীবন, তার কৈশোর জীবন পার হয়ে আসে, তখন তার জিজ্ঞাসা করে আপনি কি করেন। আমরা যারা এই আপনি কি করেন এর উত্তরটা না দিতে পারি, আমার মনে হয় আমরাই তারা বেকার।
এটা হচ্ছে আমার কাছে বেকারত্বের সংজ্ঞা, আমার মতো করে বললাম। তো আসলে কেন হচ্ছে বেকারত্বটা, কেন সৃষ্টি হচ্ছে? আমরা আত্মকর্মসংস্থানের উপরে আমরা জোর দিচ্ছি না, আমরা চাকুরি নির্ভর বেশি হয়ে পড়তেছি, আমরা কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিচ্ছি না, আমরা গতানুগতিক শিক্ষা পদ্ধতিকে বেশি প্রাধান্য দিচ্ছি। এবং এগুলো নিয়ে কিন্তু আমাদের যাতে কর্মমুখী শিক্ষার আরো প্রসার হয়, যাতে আমাদের টেকনিক্যাল এডুকেশন আরো সুদৃঢ় হয়, এজন্য কিন্তু আমাদের এই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমাদের ট্রাস্টি মহোদয় এটা নিয়ে খুবই কনসার্ন আছেন, যে তিনি সব সময় চান আমাদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমাদের যুব সমাজকে আরো বেশি আত্মনির্ভরশীল হতে এবং নিজের আত্মকর্মসংস্থান যেন আমরা নিজেরাই করতে পারি, সে বিষয়ে তিনি কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসকে বেকারত্বের সঠিক সংজ্ঞাটি দেওয়ার জন্য। আসলে আমরা যে কথাটাই বলেছেন, আমি কি করতে পারছি বা কি করছি সেটাই আমি উত্তর দিতে পারছি না, এটাই আসলে বেকারত্ব। কেন আমি এমন ভাবে আমি অন্যের প্রশ্নের উত্তর দিতে পারবো না, কেন আমি নিজেকে বলতে পারবো না বুক খুলে যে আমি এই কাজটি করছি, কেন পারবো না? আমার কি সে যোগ্যতা নেই? আমাকে কি কলেজ ইউনিভার্সিটি লেভেলে টিচাররা আমাকে সে শিক্ষা দেন নাই, সে দক্ষতা সে যোগ্যতা আমাকে গড়ে তুলে দেন নাই, সে জ্ঞান আমাকে দেন নাই, যে জ্ঞান দ্বারা আমি সার্টিফিকেট পাওয়ার পর চাকরি না পাই নিজে কর্ম করে খাওয়ার মতো সেই যোগ্যতা কি আমার নেই? অবশ্যই আছে। এটা আমাদের আসলে ব্যক্তিগত মানবিক মানসিক দুর্বলতা যেটাকে বলবো, যে আমরা চাচ্ছি না যে আমরা নিজে করে কিছু খাই, কিন্তু আমরা চাচ্ছি শুধু অন্যের অধীনস্থ হয়ে থাকার জন্য। না, এই ধরনের ট্রেন্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা দর্শকদের অনেকগুলো কমেন্ট আমাদের কমেন্ট বক্সে চলে আসছে, আমরা একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসি। অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ মাহমুদ, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইঞ্জিনিয়ার সরওয়ার পারভেজ, গো অ্যাহেড। জনাব কেশব চন্দ্র দাসকে উনি ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং উৎসাহ প্রদান করেছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান কামাল, সুন্দর আয়োজন, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মামুন খান লিখেছেন ধন্যবাদ সকলকে। আহমেদ শাহিন লিখেছেন সিলেট জোনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দর্শক আপনারা জানেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের 13টি জোনে বিভক্ত। 13টি জোনের অধীনে বর্তমানে অনেকগুলো জেলা আহ্বায়ক কমিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি জেলাগুলোর আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক কমিটি সম্পাদনের জন্য কার্যক্রম চলমান আছে। ইঞ্জিনিয়ার নাজমুল হাসান খান লিখেছেন সবাইকে অভিনন্দন। এম আর আলম লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া কমিটির পক্ষ থেকে স্বাগত। রিয়াদ মাহমুদ রাজ লিখেছেন অভিনন্দন। রাকিব হাসান লিখেছেন কংগ্রেচুলেশন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায় থেকে আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মিডিয়া বিভাগকে লাইভ প্রোগ্রাম করার এমন একটি সুন্দর আয়োজন করে দেশ ও দশের উপকারার্থে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো অনেকবার যুক্ত হয়েছেন। আসলে সবার কমেন্টস করতে গেলে আমাদের সময় কিন্তু কভার দিবে না। আমরা খুব স্বল্প সময় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। খুবই সন্নিকটে আমাদের পবিত্র ঈদুল আজহা, যার কারণে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। এই জন্য আমরা আজকের প্রোগ্রামটা লিঙ্গার করব না, ইনশাল্লাহ আমরা স্বল্প সময়ে শেষ করে। এই পর্যায়ে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখনো আজকের লাইভ প্রোগ্রামটি শেয়ার করেননি, অনুরোধ করব আপনার টাইমলাইনে আবার শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন এবং নবাগত ইঞ্জিনিয়ারদেরকে এই সম্পর্কে জানার বুঝার সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আবার ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসের কাছে চলে যাচ্ছি। আপনার কাছে দর্শকদের পক্ষ থেকে জানার অন্যতম আরেকটা বিষয় এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে যদি কেউ
সংযুক্ত হতে চায়, কাজ করতে চায়, তাদের সাথে একই প্ল্যাটফর্মে যুক্ত হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? অর্থাৎ আপনাদের সাধারণ সদস্যদের জন্য কি কি ধরনের আপনার পদক্ষেপগুলো নিয়েছেন, নীতিমালা নিয়েছেন, সেই সম্পর্কে দর্শকরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন দর্শক করেছেন। যে দর্শক এই প্রশ্নটি করেছেন তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনেক ভালো একটা কোশ্চেন। আসলে আমরা কি করতে চাচ্ছি, আমরা কেন কেন মানুষ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হবে, বা হচ্ছে কিভাবে তারা যুক্ত হবে, এই টাইপসের একটা কোশ্চেন আমি মনে হয় বুঝা, এটাই নাকি? তো আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে যারা ইঞ্জিনিয়ার, সে হোক ডিপ্লোমা, সে হোক বিএসসি, সে হোক এমএসসি, সে তার ইঞ্জিনিয়ার, এই পদাধিকার বলে প্রত্যেক ইঞ্জিনিয়ার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সদস্য। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে সবাই সেই গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের পেজ আছে, ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। এভাবে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমরা কাজ করতে যাচ্ছি। আপনাদের জেনে আপনারা অনেক আনন্দিত হবেন যে আমাদের অনেকগুলো জেলা কমিটি আমাদের হয়ে গেছে, আমাদের অনেকগুলো থানা কমিটি আমরা দিয়ে দিয়েছি। আমাদের যতগুলো জোন আছে, আমাদের জোনে সকল ইঞ্জিনিয়ার আমাদের নিরলস পরিশ্রম করতেছেন। শুধুমাত্র আমাদের এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আমরা যারা আছি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছি, তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের স্বাধীনতার অনেক, আমি প্রথমেই বলছিলাম যে অনেক বছর পার হয়ে গেছে। আইডিবি আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে। আইইবি আছে, যারা বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে। বাট একে অন্যের সাথে একই প্ল্যাটফর্মে এসে কিন্তু কাজ করেনি কেউ। আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন একই প্ল্যাটফর্মে সকল ইঞ্জিনিয়ারদের একই ছাতার নিচে এনে আমরা কাজ করতে চাচ্ছি। তারা সরকারি যারা চাকরিজীবী আছেন তাদেরকে নিয়ে আইবি আইডিবি কাজ করতেছেন, বাট বেসরকারি যারা জব করতেছেন তারা কিন্তু অবহেলিত। সব জায়গায় আমাদের ইঞ্জিনিয়াররা সবাই অবহেলিত। ডাক্তারদের অ্যাসোসিয়েশন ডাক্তারদের কথা বলতেছে, বার কাউন্সিল হচ্ছে লয়ারদের কথা বলতেছে, ইঞ্জিনিয়ারদের কথা কিন্তু কেউ বলতেছে না। আজকে দেখেন একটা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে কোনো বিনা কৈফিয়তে আমার ইঞ্জিনিয়ার ভাইদেরকে হচ্ছে তারা ছাঁটাই করে দিচ্ছে। কেন? যদি যৌক্তিক রিজিয়ন থাকে তাহলে অবশ্যই ছাঁটাই করবে, আমাদের সেখানে কোনো দ্বিমত নেই। যদি তার কোনো অকারেন্স থাকে, সে যদি কোনো খারাপ কিছু করে কোম্পানির সাথে, সেক্ষেত্রে করতে পারে, বাট কোনো যৌক্তিক কারণ ছাড়া আমাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। কারো স্যালারি বেশি হয়ে গেছে, সে 2-3 বছর 4 বছর চাকরি করতেছে, ইনক্রিমেন্ট পেতে পেতে তার স্যালারি একটু বেশি হয়ে গেছে, এই জন্য ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করতেছে। ওয়াই? আমরা কাজ করতে চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, আমরা আবেদন করতেছি আমাদের ইঞ্জিনিয়ারদের এই ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা যারা প্রাইভেট জব করি, আমরা দেশের অর্থনীতিকে সচল করে রাখি। আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করতেছি, প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করতেছি, বিভিন্ন ফ্যাক্টরিতে জব করতেছি, আমরা শিল্প প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতেছি, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছি। আজকে দেখেন, কেউ হচ্ছে এখান থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে নাই। স্বাধীনতার এত বছর পরেও আমাদের এই ধরনের বাইন্ডিংস থেকে আমাদেরকে কেউ মুক্ত করে দিতে পারে নাই। তাই আমাদের অধিকার আমাদের ইঞ্জিনিয়ারদের আদায় করতে হবে। আর আপনাদের সকল ইঞ্জিনিয়ারদের পাশে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সব সময় আছে, সব সময় থাকবে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এমনই একটা সংগঠন যেখানে ইঞ্জিনিয়ারদের প্রাণের দাবি, প্রাণের কথা বলা হয়, এবং সবাই যাতে এক ছাতার নিচে একই প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করতে পারি, একইভাবে হচ্ছে সবাই সবাইকে ট্রিট করতে পারি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না উঁচু নিচু ভেদাভেদ, সব ইঞ্জিনিয়ার আমরা ভাই ভাই, এই লক্ষ্যে কাজ করতেছি। বাংলাদেশে যেন একটা ইঞ্জিনিয়ারও বেকার না থাকে, সেই লক্ষ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন কাজ করতেছে। বাংলাদেশে যেন কোনো অদক্ষ ইঞ্জিনিয়ার না থাকে, সেই লক্ষ্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন কাজ করতেছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন
যেভাবে কাজ করতেছে সেভাবে বাংলাদেশে কোনো সংগঠন কোনো ইঞ্জিনিয়ারদের নিয়ে কখনো কাজ করে নাই, আর ভবিষ্যতে করবে না। সুতরাং আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগাতে চাই। আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের 35,000 মেম্বার আমাদের অল্প দিনের মধ্যে হয়ে গেছে। আমাদের গ্রুপে 35,000 প্লাস মেম্বার আমাদের, এবং আমরা আরো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই সংখ্যাটা বেড়েই চলছে। কেন? কারণ ইঞ্জিনিয়াররা কিন্তু অন্য কোথাও যেয়ে সেই সুযোগ সুবিধা, তাদের অধিকারের কথাগুলো বলতে পারতেছে না। আমরা সবাইকে সাথে নিয়ে আমরা এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা সব সময় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সকল ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে সকল ধরনের বৈষম্যর বিপক্ষে কথা বলবে। আমরা আমরা সরকারের কখনো বিপক্ষে না, আমরা সরকারের পক্ষেই কথা বলতে চাই। সরকারকে আমরা বলতে চাই যে আমরা আপনার শক্তি, দেশের আমরা সম্পদ। ইঞ্জিনিয়াররা যদি দেশে না থাকে দেশের অর্থনীতির চাকা সচল হবে না। ইঞ্জিনিয়াররা যদি না থাকে দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। কোন দেশ যদি উন্নতির শিখরে পৌঁছাতে চায় তার টেকনোলজিক্যাল দিক থেকে তাকে আগাইতেই হবে, এর কোনো বিকল্প নেই। টেকনোলজিক্যাল দিক থেকে কারা দেশকে আগে এগিয়ে নিয়ে যাবে? আমাদের ইঞ্জিনিয়াররা এগিয়ে নিয়ে যাবেন। তাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে যারা যুক্ত আছেন তাদের আমি রিকোয়েস্ট করব আপনারা কাজ করেন, এবং যারা এখনো যুক্ত হন নাই সকলে আমাদের সাথে সহমত পোষণ করে আপনাদের কথাগুলো, আপনাদের অধিকারগুলো আদায়ের জন্য আপনারা কাজ করেন। আপনারা আমাদের সাথে যুক্ত হন। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সব সময় আপনাদের ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে কাজ করতে চায়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কেমন। আপনাদের সহযোগিতা আপনারা যদি আগায় না আসেন তাহলে আমরা একা কখনোই পারবো না কাজটা করতে। আমাদের সাথে যুক্ত হওয়ার সহজ উপায় হচ্ছে আমাদের ফেসবুকে, আপনারা ফেসবুক গ্রুপে যুক্ত হন, ফেসবুক পেজে যুক্ত হন, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। আমাদের যারা জোনাল কমিটি আছে, যারা জেলা কমিটি আছে, যারা উপজেলা কমিটি আছে, তাদের সাথে আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করেন। আপনারা যত আমাদেরকে সহযোগিতা করবেন আমরা তত এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা যত সহযোগিতা করবেন আমরা তত এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসকে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কিভাবে সদস্য হওয়া যায়, কিভাবে সংগঠনের সাথে যুক্ত থেকে ইঞ্জিনিয়ারদের কল্যাণে কাজ করা যায়, তিনি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, বলেছেন। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বিভাগের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের কাছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ফেনী জেলা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জোন আরো অনেকগুলো জেলা থেকে, জোন থেকে আমাদের ওনারা মেসেজ পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আজকের প্রোগ্রাম পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আমাদের মামুন খান লিখেছেন, ইঞ্জিনিয়ারদের কারিগরি ত্রুটির কারণে আমরা ওনাকে পাচ্ছি না। উনি ছিলেন ইতিমধ্যে। মামুন খান। মুস্তাফিজুর রহমান কামাল লিখেছেন, ধন্যবাদ জানিয়েছেন সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। এমডি আলী জিন্না লিখেছেন, সিরাজগঞ্জ সদরের পক্ষ থেকে শুভকামনা। হান্নান হুসাইন, কংগ্রেচুলেশনস। আব্দুল কাইয়ুম, সংগঠনের সকল ইঞ্জিনিয়ারদের হাত ধরে এগিয়ে যাবে সংগঠন, তিনি কামনা করছেন, ধন্যবাদ। রাবিয়া বস্ত্রী রিমা লিখেছেন, কংগ্রেচুলেশনস। বাবুল ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সাইদ আব্বাস লিখেছেন, ভোলা জোন লালমোহন উপজেলার পক্ষ থেকে সকল ইঞ্জিনিয়ারদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। লিপন আহমেদ চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। আহমেদ শাকিল জালকাঠি জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদেরকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনাদের মহামূল্যবান সময়ের জন্য ব্যয় করেছেন এর জন্য। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনাদের যাদের আজকের সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের সাথে আর অনেকবার যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ। আমরা আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো কমেন্ট করতে পারছি না। হামিদ পলাশ লিখেছেন অল দ্য বেস্ট। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। দর্শকদের পক্ষ থেকে আরেকটি প্রশ্ন ছিল খুবই সমসাময়িক। সমসাময়িক বিষয়টা হচ্ছে এরকম, যেমন আজকে আইডিবির পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে ঢাকায়। তো সেখানে যে বিষয়টাই মুখ্য বিষয় ছিল, পলিটেকনিক ভর্তি নীতিমালা 2020 দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে উক্ত বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাচ্ছি। জনাব কেশবচন্দ্র দাসের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে পলিটেকনিক ভর্তি নীতিমালা 2020 বাস্তবায়ন করতেছে এবং এই ভর্তি নিয়ে অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, এটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে বিআই এর পক্ষ থেকে এ ধরনের বিষয়টাকে আপনারা সমর্থন করছেন কিনা, যেখানে সকল বয়সীদের সুযোগ, আসলে বাপ চাচা আর ভাতিজারা যদি একসাথে ক্লাস করে বিষয়টা কোন দিকে যাবে, এটা আমার বোধগম্য হচ্ছে না। তা আমি আপনার কাছ থেকে বিআই এর পক্ষ থেকে আপনার মাধ্যমে এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি, আপনাদের ভাবনাটা কি? ধন্যবাদ আজগর ভাই, আপনাকে একটা সুন্দর একটা কোশ্চেন করছেন। আমার কোশ্চেনটা শুনে আমার হাসি লাগতেছে। আমাদের মানে শিক্ষা ব্যবস্থাটাকে বর্তমান একটা এমন শিক্ষানীতি তৈরি করতেছেন যে কারিগরি শিক্ষাটাকে পুরো ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। এটা কি ধরনের আপনি বলেন? আমি হচ্ছে এখন 30 ইয়ার্স এইজ বা 32 ইয়ার্স বা 35 ইয়ার্স এইজের কোনো একটা লোক যে ভর্তি হবে, আচ্ছা সে ভর্তি হলো, ধরে নিলাম সে 35 ইয়ার্সে সে ভর্তি হলো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে। সে যখন তার 40 বা 39 বছর বয়স হবে, সে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হবে। 40 বছর বয়সে যখন তার চাকরি থেকে হচ্ছে, আমরা বিভিন্ন ডিফেন্সে দেখি যে 40-45 হলে তারা রিটায়ারমেন্ট করে নেয়। তখন সে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে সে দেশের কি করবে? সে দেশের জন্য কি করবে? আর সে যে এই সময়টা ব্যয় করলো এটার পিছনে, এ দ্বারা সে কি শিখবেন? যারা আমাদের ইয়ং জেনারেশন আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। এটা খুবই হাস্যকর। আমার মনে হয় না বিশ্বে কোথাও এই ধরনের বিষয় আছেন। হ্যাঁ, উচ্চতর ডিগ্রির যদি বিষয় থাকে সেখানে আমরা করতে পারি যে হ্যাঁ, আমরা পিএইচডি হোল্ডারকে বাড়ানোর জন্য আমরা সময়সীমা নাই কোনো, সেখানে ঠিক আছে। বাট ডিপ্লোমা ধারীদের জন্য হচ্ছে কোনো বয়সের সময়সীমা থাকবে না। যে হচ্ছে আমার 10 বছর আগে হচ্ছে এসএসসি পাস করেছে, তার সাথে আমি যে একসাথে বসে ক্লাস করব, সেটা আমি ক্লাসে আদৌ কি মনোযোগী হতে পারবো? আমি কি সেই ক্লাস থেকে শিখতে পারবো? আর সেই শিক্ষাটা যদি শিখতেও পারে, সেই শিক্ষাটা আমি কোথায় কাজে লাগাবো? কে নিবে সেই ইঞ্জিনিয়ারকে? কে নিবে কাজে? কোন প্রতিষ্ঠান কাজে নিবে না। আপনি চাকরির বয়স সীমা দিয়ে রাখছেন 30, আর হচ্ছে যখন আপনি পাস করে বের হবেন আপনার বয়স হবে 40, তখন আপনাকে কে নিবে? আরো আপনি ইঞ্জিনিয়ার নাম হয়ে বেকারত্বর খাতায় নিজেকে যুক্ত করবেন, বলবেন আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি চাকরি পাচ্ছি না। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার কোনো কর্মসংস্থান নেই। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি কিছু শিখতে পারতেছি না। আমি বলবো সরকারকে এই বিষয়ে আরো, যারা শিক্ষানীতি প্রণয়ন করতেছেন, আরো বিষয়ে দায়িত্বশীল হয়ে তাদের কাজ করা উচিত। তারা এইভাবে না ভেবে তারা ভাবুক যে ডিপ্লোমা যাতে আরো ভর্তি হয়, তাদের প্রসার আরো বৃদ্ধি করুক, আরো সহজগম্য করে দেখ, যে ভর্তির ইস্যুটা আরো যাতে সহজ হয়। মেধাকে এভাবে বিকৃত করেন না। আপনারা যারা নীতি নির্ধারক আছেন, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, বিএই এর তরফ থেকে আমি বলতে চাই, দায়িত্ব নিয়ে আমি বিএই এর পক্ষ থেকে বলতে চাই, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করবেন না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংসের মুখে ঠেলে দিবে। আমাদের ইঞ্জিনিয়ারদের হাস্যকর একটা পরিস্থিতির মধ্যে এখানে ফেলে দিবে আমাদেরকে। কোন ইঞ্জিনিয়ার 40-45 বছর বয়সে এসে সে কি করবে? এটা না করে আপনারা কারিগরি শিক্ষার প্রসার ঘটান। আপনারা বয়সের তারতম্য, এটা হচ্ছে পুরো
পুরোপুরি তুলে না দিয়ে আপনারা কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিন। আপনারা শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজান। আপনারা বেশি বেশি প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে নজর দেন। আপনারা আমাদের যেই সব ইঞ্জিনিয়ার ভাইয়েরা বের হইছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কোন জায়গায় এখন হচ্ছে আপনি একটা জিনিস দেখতে পাবেন আজগর ভাই, যে আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পড়ে আসি, কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং করতেছি, অনেকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে থেকে পড়ে আসতেছি, বাট চাকরি ক্ষেত্রে এসে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চাকরি করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? সরকার আমাদেরকে সেভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ সার্কুলেশন দিতে পারতেছে না। প্রাইভেট সেক্টরে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এসে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। আমি হচ্ছে অনেককে রিক্রুট করেছি আমাদের এখানে। আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসি, প্রশ্ন করি যে হচ্ছে আপনি কেন হচ্ছে কম্পিউটার সায়েন্সে করে বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আমি একটা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আছি, আপনি কেন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আসছেন? ও স্যার, অন্য কোথাও চাকরি পাচ্ছি না। কেন এটা শুনতে হচ্ছে আমাদেরকে? আপনারা দক্ষতা বেশি বৃদ্ধি করুন। আমাদের ইঞ্জিনিয়াররা আজকে চাকরি পাচ্ছে না। কেন চাকরি পাচ্ছে না? তাদের দক্ষতা নেই। দক্ষতা নেই কেন? প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল ক্লাস তারা পায় না। যতটা প্রয়োজনীয় যন্ত্রপাতি আমাদের থাকা দরকার, একটা ল্যাব ফ্যাসিলিটিস থাকা দরকার। প্রাইভেট অনেক পলিটেকনিক আছে যাদের ঠিকঠাক ল্যাব ফ্যাসিলিটিস নেই। অনেক বেসরকারি ইউনিভার্সিটি থেকে আমরা বের হচ্ছি, ল্যাব ফ্যাসিলিটিস ভালো নেই। সেই দিকে নজর দেন। বয়স সীমা তুলে দিয়ে আপনি মানে ইঞ্জিনিয়ার বাড়াতে পারবেন, বাট হচ্ছে সে দক্ষ ইঞ্জিনিয়ার আপনি বাড়াতে পারবেন না। তখন আরো ইঞ্জিনিয়ার নামধারী হয়ে বেকারত্বর আশিনে আরো লোক জড়ো হবে, আরো বেশি বেকারত্ব বাড়বে দেশে। তো আমি আমাদের শ্রদ্ধা রেখে আমাদের যারা রাষ্ট্রীয় পদমর্যাদায় আছেন শিক্ষানীতিতে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা এই জিনিসটাকে উঠিয়ে দিয়েন না। যেখানে কোনো বয়সসীমা থাকবে না, নির্দিষ্ট বয়সসীমা অবশ্যই রাখা উচিত। এবং সেখানে হচ্ছে আমরা যারা আজকে বাকসাপ এবং হচ্ছে আইডিবি যারা হচ্ছে মানববন্ধন করেছেন, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসকে। বিআইই এর পক্ষ থেকে আপনাদের ভাবনাটা তুলে ধরেছেন। পলিটেকনিক ভর্তি নীতিমালা সম্প্রতি যে বিষয়টা নিয়ে একবার আলোচনা তুঙ্গে উঠেছে এবং যে বিষয়টা নিয়ে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ সংগঠন আইডিবি এবং আইইবির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো পালিত হচ্ছে, এটার সাথে আপনারা যৌক্তিক সমর্থন দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে মান সম্মান রক্ষার্থে এমন শান্তিপূর্ণ আন্দোলনকে আপনারা সমর্থন দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসবো, তারপর আমরা আর একটি প্রশ্নে চলে যাবো ইনশাল্লাহ। যে আমাদের আলামিন আজাদ ভাই লিখেছেন, ভাই আমি সিভিলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2018 সালে। তখন থেকে 2 বছর যাবত জব প্রিপারেশনের জন্য সময় কাটিয়েছি এবং আমার বাসা থেকে বড় ভাই প্রেসার দিচ্ছে বেসরকারি চাকরি করার জন্য। আমার বাস্তব কাজে তেমন একটা অভিজ্ঞতা নাই, যার কারণে কোনো কনস্ট্রাকশন সাইটে চাকরি পাচ্ছি না। প্রেসারদের সম্পর্কে যদি একটু বলতেন। এই বিষয়ে আলামিন ভাই যে কথাটি বলেছেন, এই বিষয়ে আমাদের ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাস শুরুতেই কিছু কথা ইঙ্গিত দিয়েছেন। এরপরেও যেহেতু প্রশ্ন রেখেছেন, দর্শকদের প্রশ্নের আলোকে অবশ্যই উনি ওনার পরবর্তী বক্তব্যে আমাদের অতিথি সম্পর্কে কিছু বলবেন। তা আমি এই পর্যায়ে আপনাদের কাছে আবার অনুরোধ করব, আপনারা যারা এখনো আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে আমি অনুরোধ করবো আজকে সংশ্লিষ্ট বিষয়ে আপনারা প্রশ্ন করুন এবং যারা এখন শেয়ার করেনি আপনাদের টাইমলাইন শেয়ার করুন। আমাদের অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। প্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাস যে কথাটি বলেছেন কারিগরি শিক্ষাকে কেন্দ্র করে, এটাই বাস্তবতা। গভর্নমেন্টের কাছে আমাদের পক্ষ থেকে এটা আবেদন থাকবে, আপনারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে আরেকটু ভেবে চিন্তে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যাই হোক, সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলেছেন এবং কার্যকারিতার পথে আছেন, তবে আবারও আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে সরকারি উচ্চ মহলের কাছে, নীতি নির্ধারকদের কাছে,
এই বিষয়টা এখনো ভাবার সময় আছে। আপনারা এই বিষয়টাকে আরো ভালো করে ভাবুন, ইঞ্জিনিয়ারদের যাতে কোনো ধরনের ক্ষতি সাধন না হয়। বিশেষ করে এটা শুধু ইঞ্জিনিয়ারদের ক্ষতি হবে তা নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই একবারে কোমর ভেঙে যাবে, যেটা আগামী কয়েক যুগেও সোজা হয়ে দাঁড়াতে পারবে বলে আমরা মনে করছি না, যে সমস্যাটা আপনারা তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে একটি মাত্র প্রতিষ্ঠান জন্য যে সুযোগ দেওয়া হয়েছে ডুয়েটে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতেও যাতে করে সমভাবে ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়, আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আজকের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এটি খুবই প্রয়োজন। আপনারা এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে 64 জেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ব্যবস্থা করা হয়েছে। কেশব চন্দ্র দাস যে কথাটি বলেছেন, 32, 35, 40 বছর বয়সে যদি আমি পড়তে যাই, আমার তো চাকরির বয়সই নাই। আগে আপনারা সেটা ঠিক করুন, চাকরির বয়সটা নির্ধারণ করুন 50, তাহলে আপনারা 40 বছর বয়সীদের ভর্তির সুযোগ দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। এটা আসলে আসল হাস্যকর। এই কি ধরনের মনোভাব নিয়ে আপনারা এমন একটি পর্যায়ে আপনারা বসে আছেন জানি না। আপনাদের, আমরা সাধারণ মানুষ মনে করি, আমরা সকল ইঞ্জিনিয়াররা মনে করি যারা উচ্চ পর্যায়ে আছেন, এই সমস্ত বিষয় যারা নির্ধারণ করেন, এগুলো নিয়ে আপনারা যার সিদ্ধান্ত, এটা আসলে আপনাদের পুরো দেশবাসী নয়, পুরো সমগ্র বিশ্বের কাছে আপনারা এটা হাস্যরস্যে পরিণত হয়ে গিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, যার কারণে আপনারা উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, দেশের জন্য দশের জন্য কাজ করছেন, কিন্তু এই দেশ ও দশের কোমর ভাঙার যে কাজ করছেন সেটা রূপটা আপনারা এই ভর্তি নীতিমালা নিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন। এটা এটা যেমন তেমনটা খুবই দুঃখজনক দেশের জন্য, দশের জন্য। আমরা আশা করবো আপনাদের উচ্চ মহলের কাছে আমাদের আহ্বান থাকবে, এবং আমরা আবারও আশা করব যে ইঞ্জিনিয়ারদের এমন ক্ষতি আপনারা করবেন না। যদি আপনাদের এমন ক্ষতি আপনারা করে ভবিষ্যতে, যদি আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও আপনারা ইঞ্জিনিয়ারদের এবং দেশের মানুষদের কোমর ভাঙার এই কাজটা আপনারা সিদ্ধান্ত অটল থাকেন, তাহলে আমি আপনাদের কাছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে চাই যে এই ধরনের সমস্যা আজকেই নয়, শুধু এটা আগামী যুগ যুগ ধরে সমগ্র দেশে এই কষ্টের ভাঙা ভুগবে। এই দেশ যেমন আপনারা জাপান, চীনের মতো করতে চাচ্ছেন, এভাবে নয়। আপনারা আরেকটি ভাবা উচিত, সকল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলোতে যারা বয়স্ক তাদেরকে টেকনিক্যাল শিক্ষার আওতায় নিয়ে আসতে পারেন, সমসাময়িক আওতায় নিয়ে আসতে পারেন, তাদেরকে টেকনিক্যাল শিক্ষা পারেন। কিন্তু এভাবে ধাওভাবে বয়স সীমা উঠিয়ে ফেলে আপনি সবাইকে ইঞ্জিনিয়ার বানাই ফেলবেন, বিষয়টাকে আপনারা ওখানে অফিসে বসে এসিতে বসে বসেন, আসলে বাস্তবতাটা ততটুকু নয়। মাঠ পর্যায়ে আসে দেখুন বাস্তবতাটা কি। তো সুপ্রিয় দর্শক, আমরা সকল ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আবেদনগুলো রাখছি। আমরা আশা করব অতি সত্বর সরকারের মহল থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই যে ধরনের ঘৃণ্য একটি ষড়যন্ত্র আপনারা নিয়েছেন, সেই ষড়যন্ত্র আপনারা তুলে দেবেন, এবং ইঞ্জিনিয়ারদের সম্মান রক্ষার্থে দেশের কারিগরি শিক্ষাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আপনাদের যুগোপযোগী সিদ্ধান্ত আসবে, এটা আমরা আশা করব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের আরেকটি প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে জনাব কেশব চন্দ্র দাসের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি যে কথাগুলো বলেছেন, বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা আছে দক্ষ করে গড়ে তোলার জন্য, এবং একটু আগে আমাদের একজন বাজি প্রশ্নটি করছেন প্রেসারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, আমি আপনার কাছে অনুরোধ করব আমাদের শেষ প্রশ্ন এবং এই কথাগুলো আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার ভাবে বুঝাবেন। যে বেকারত্ব, আমাদের আজকে নির্ধারিত যে বিষয়টা ছিল নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব সমস্যা ও সমাধান, আপনি সমস্যা তুলে ধরছেন আসলে কি ধরনের সমস্যার কারণে তারা বেকারত্বটা ভুগছে। আজকে আমরা যদি চাকরির পিছনে না দৌড়াই, আমরা কিন্তু ঠিকই পড়াশোনা করে যোগ্যতা অর্জন করেছি, আমরা কোনো না কোনো দিক থেকে কিছুটা হলে আমাদের দক্ষতা আছে, কিন্তু দুঃখজনক এটাই যে আমরা আমাদের এই দক্ষতাটাকে শুধুমাত্র অন্যের অধীনে চাকরি করে কাটাতে চাই। কিন্তু না, আমি বিআই এর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, সম্মানিত ইঞ্জিনিয়ারদের কাছে অনুরোধ করব, যারা এখনো বেকার পড়ে আছেন, বেকার পড়ে থাকার কোনো যুক্তি নেই। গভর্নমেন্টের অনেকগুলো প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট পর্যায়গুলোতে আপনারা যোগাযোগ করুন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভাগুলোতে যোগাযোগ করুন,
প্রশিক্ষণ বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর আছে, বিভিন্ন ভাবে আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। বেকারত্ব দূর অবশ্য হবে, অবসান অবশ্যই ঘটবে। আপনারা সরকারের সহায়তাও, আপনারা অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আপনারা আরেকটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। আপনি বেকার কেন আছেন? আপনার অধীনে আরো 10 জন চাকরি করবে, আপনি চাকরির পিছনে ঘুরতে হবে না। আপনার দক্ষতা আছে না, আপনি সেটাকে কাজে লাগান। আপনার যোগ্যতা আছে, আপনি একাডেমিক সার্টিফিকেট আছে, আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, এমএসসি ইঞ্জিনিয়ার, আপনি পথে পথে ঘোরার কোনো যৌক্তিকতা নাই। আপনার একান্ত শখ আপনি গভর্নমেন্ট জব ছাড়া কিছুই করবেন না, তাহলে আপনি বেকারত্বের খাতা কেন আপনার নামটা লিখে রাখছেন? তাহলে কেন আপনি বারবার বলে বেড়াচ্ছেন বাংলাদেশে চাকরি নাই, বেকারদের কোনো কারো খোঁজ খবর নাই? এটা তো সম্পূর্ণ আপনি সরকারকে দোষী সাব্যস্ত করছেন। আসলে এটার জন্য সরকার দোষী না, আপনি দোষী। আপনার নিয়তি হচ্ছে আপনি সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি করবেন না। আবার আপনাকে যে কেউ যদি বেকার বলে সেটা আপনি সহ্য করবেন না, এটা তো হয় না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, বেকারত্ব দূরীকরণে শুধু সরকার নয়, আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। ধ্যান ধারণা পাল্টাতে হবে আমাদের। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি সর্বশেষ বক্তব্য প্রদানের জন্য জনাব কেশব চন্দ্র দাসকে অনুরোধ করব। সেই সাথে সর্বশেষ বক্তব্যের সাথে আজকের নির্ধারিত টপিক অনুযায়ী বেকারত্বের সমাধান, যদি আমি এখানে কিছু তথ্য তুলে ধরছি, এরপরে আপনি আরো বিস্তারিত তুলে ধরার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ আজগর ভাই আপনাকে। তো আমাদের সময়ও শেষের পথে। তো আমি বলতে চাই আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের যে আপনারা সবাই বলতেছেন যে আমাদের জব নেই, আমরা জব পাচ্ছি না। তো আমি আপনাকে উল্টো একটা কোশ্চেন করতে চাই। যে আপনাকে কোনো প্রতিষ্ঠান কেন জব দিবে? আপনি কি জানেন যার ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান আপনাকে জব দিবে? আপনারা বলতেছেন আমাদের এক্সপিরিয়েন্স নাই। আপনার চাকরির এক্সপিরিয়েন্স লাগবে এটা কোথাও লেখা নাই। আপনাদের শুধু চাকরিরই এক্সপিরিয়েন্স লাগবে সেটা কিন্তু নয়। আপনার কাজের কি এক্সপিরিয়েন্স আছে আপনি সেটাকে প্রুভ করেন। আপনি কি আপনার শিক্ষা জীবনে কখনো কোনো ট্রেনিং করেছেন? না, করেননি। আপনি গদবাঁধা কিছু বই পড়েছেন, আপনি পরীক্ষার হলে গিয়ে সেই মুখস্থ করা বিদ্যাকে আপনি ঢেলে আপনি পাশ করে এসেছেন। আপনাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে ডেকে যে আপনি একটি রেজিস্টারের মান নির্ণয় করেন তো, সে বলতে পারতেছে না। এটা আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় আপনি কি সি প্লাস প্লাস প্রোগ্রামিং পারেন, সেটা পারে না সে। এটা আমাদের লজ্জা। সেম টু সেম ইলেকট্রিক্যাল বলি, ইলেকট্রনিক্স বলি, কম্পিউটার বলি, সিভিল বলি, মেকানিক্যাল বলি, যে যার ডিপার্টমেন্টে আছেন না কেন, আপনারা ডিপার্টমেন্টাল কিছু ট্রেনিং করেন, যে ট্রেনিং এর মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি বলতে পারবেন আপনার চাকরিদাতা প্রতিষ্ঠানকে যে আমি এই বিষয়ে দক্ষ, এবং সেই দক্ষতা অনুযায়ী আপনি আপনার জবকে সার্চ করেন, তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আপনি কি নিয়ে বলতেছেন যে আমি জব পাচ্ছি না? আপনার শুধু সার্টিফিকেট আছে এই নিয়ে আপনাকে কেউ জব দিবে না। কিছু প্রতিষ্ঠান হয়তো বা ফ্রেশারদের নিয়োগ দিবে, এজন্য তারা বিভিন্ন ভাবে যেই মানে বা যেই গ্রেডে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা সেই গ্রেডে না দিয়ে তার নিম্ন পদস্থ নিম্ন কোনো ভাবে দিতেছে। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি দায়ী। কেন আমাদের ল্যাব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল নেই? কেন আমাদের কর্মমুখী শিক্ষার কথা আমরা বলে আমরা সেখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারতেছি না? ব্যবহারিক যদি আমার জ্ঞানই না থাকে আমি কিসে কর্মমুখী শিক্ষা শিক্ষিত হচ্ছি? এবং এই কারণেই আমাদের বেকারত্ব দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমাদের ইঞ্জিনিয়াররা বেকার হচ্ছেন, তারা বলতেছেন হতাশাগ্রস্ত হচ্ছেন যে আমরা জব পাচ্ছি না। আমি বলতেছি আমি অনেক জব মানে জব হোল্ডারদেরকে যারা জব করতে চায় আমি ডেকে পাচ্ছি না তাদেরকে, এরকমের ইঞ্জিনিয়ার এরকম পাচ্ছি না যারা আমার তো একটা জব রোলের সাথে ম্যাচ করতে হবে। আজগর ভাই আমার সাথে মেবি অবশ্যই একমত পোষণ করবেন যে প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট জব ডেসক্রিপশন থাকে, তার সেই ডেসক্রিপশন অনুযায়ী তার ফিল আপ করতে হয় যে আমার এই এই যোগ্যতা আমার আছে, এবং ওই অনুযায়ী কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু এই জায়গাটায় একটু পিছিয়ে। কেন পিছিয়ে? তারা কর্মমুখী শিক্ষার নামে তারা শুধু ব্যবহারিক শিক্ষার নামে তারা শুধু মুখস্থ বিদ্যায় আপনি পাশ করে এসেছে।
এই জন্য আমাদের আরো বেশি ট্রেনিং করতে হবে, আরো বেশি দক্ষতা নিতে হবে। যত বেশি আমরা দক্ষ হতে পারবো, যত দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারবো, দেশের সেবা করতে পারবো, আমাদের বেকারত্ব দূর হবে, দেশের উন্নয়ন হবে। আর যদি আমরা এইভাবে দক্ষতা থেকে পিছিয়ে যাই, তাহলে আমাদের এই কর্মমুখী শিক্ষা কোনো কাজে আসবে না। তো বেকারত্ব দূরীকরণে আমাদের কিছু সুদূরপ্রসারী পদক্ষেপও আমাদেরকে নিতে হবে। আমার শেষ কোশ্চেন যেটা ছিল, আজগর ভাই আমাকে যেই কোশ্চেনটা লাস্ট করেছেন, যে বেকারত্ব দূরীকরণে আমাদের কি কি পদক্ষেপ থাকতে পারে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আমার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। আমাদের যা পড়ে আসি আমাদের কর্মক্ষেত্রে তা কাজে লাগে না। আপনি আপনি জেনে আশ্চর্য হবেন, 8085 নামক একটা আইসি এখনো পড়ানো হয়। 8085, 8086, হোয়াট ইজ দিস? এটা কোনো কথা? যেখানে আমরা পেন্টিয়াম ডুয়েল কোর টু ডু নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি, সেখানে আপনি হচ্ছে 8085 আইসি দিয়ে আপনি শিখে কি করবেন? মাইক্রোপ্রসেসরে পড়ানো হয় এটা। বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোলের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন যে আধুনিক যন্ত্রপাতি, সেটার কোনো বিষয় নেই। রোবোটিক সাবজেক্টের মধ্যে আধুনিক যেই সব রোবট নিয়ে আমাদের কাজ করার কথা, সেগুলো নেই। সে মানদাত্তার আমলে আমরা পড়ে আছি। তাহলে আমাদের টেকনোলজিক্যাল উন্নতিটা কিভাবে হবে? নেই তো। টেকনোলজিক্যাল উন্নতি এই জন্য আমাদের নেই, এই জন্য আমরা জব খুঁজি, এই জন্য আমরা জব পাই না, এই জন্য আমাদেরকে বিভিন্ন আজকে যদি কোনো একটা ইঞ্জিনিয়ার ফ্রিল্যান্সিং ও শিখে, সে যদি দক্ষ হয়ে বের হয়, একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার যে কারিগরি দক্ষতা থাকার কথা, সেটা সে ফ্রিল্যান্সিং করে তার জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু সেটা তো সে পাচ্ছে না, এই জন্য বলতেছে জব নেই। কেন পারতেছেন? ওই যে আমি প্রথমেই বললাম, আমাদের শিক্ষা নীতির মধ্যেই কিছু ঘাপলা আছে। এই ঘাপলাটাকে আমাদের কাটাতে হবে। আমাদের কারিগরি শিক্ষার আরো প্রসার ঘটাতে হবে, আরো ডোর টু ডোর কারিগরি শিক্ষাকে পৌঁছে দিতে হবে। শিক্ষিত যারা যুবক আছেন, তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আরো আত্মনির্ভরশীল, দক্ষ করে গড়ে তুলতে হবে এবং বিভিন্ন আত্মকর্মসংস্থানে নিজেদেরকে যুক্ত করতে হবে। আমাদের নবীন ইঞ্জিনিয়ারদের আত্মকর্মসংস্থানের জন্য আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে সরকারের পক্ষ থেকে, এবং সেজন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দিতে হবে, নিশ্চিত করতে হবে তাদেরকে। আপনি যুব উন্নয়নের কথা বলছেন বা টিটিসি আছে তাদের কথা বলছেন, হ্যাঁ তারা কাজ করতেছে, কিছুটা সংখ্যক কাজ করতেছে, কিন্তু এটা আরো ব্যাপক হারে হইতে হবে। যত বেশি আপনার টেকনোলজিক্যাল শিক্ষা প্রসার হবে, যত বেশি মানুষ আত্মকর্মসংস্থানের উপর নিজেকে মঞ্চায়িত করতে পারবে, নিজেকে বসাতে পারবে, যে অন্যের উপর নির্ভরশীল না, নিজে স্বনির্ভর হতে পারবে, তত বেশি হচ্ছে আমাদের বেকারত্ব দূর হয়ে যাবে। কারিগরি বিষয় ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আমি পড়ছি সিভিলে, চাকরি করলাম ইলেকট্রিক্যালের, পড়ছি ইলেকট্রিক্যালে, চাকরি করলাম কম্পিউটার সায়েন্সের। নো, আমাদের অনেক নিয়োগে থাকে, আপনি দেখবেন সিভিল অবলিক ডি ইলেকট্রিক্যাল, অবলিক ইলেকট্রনিক্স, অবলিক কম্পিউটার, মানে ওখানে সবই লাগবে। কেন ভাই? একটা জায়গায় সব কিভাবে লাগে? আপনি ইলেকট্রিক্যাল সেক্টরে নিয়োগ দিচ্ছেন, সেখানে হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন। আপনি ইলেকট্রনিক্স এর, আপনি টেলিভিশন সেক্টরে নিয়োগ দিচ্ছেন, ব্রডকাস্টিং এ নিয়োগ দিচ্ছেন, আপনি রাডার সেকশনে নিয়োগ দিচ্ছেন, স্যাটেলাইটে নিয়োগ দিচ্ছেন, সেখানে আপনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন। বিষয় ভিত্তিক যে আমরা পড়াশোনা করছি তার উপর আপনি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসেন। সেটা না করে আমরা কি করতেছি, ঢালাও ভাবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, অমুক তমুক কিছু মুখস্থ কিছু সাবজেক্ট বসাই দিই। নিয়োগদাতারা অনেকে জানেই না ওই ইঞ্জিনিয়ারের কি কাজ। এটা আমাদের সমস্যা। কারিগরি বিষয়ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং এই বিষয়ভিত্তিক নিয়োগের ব্যবস্থা করতে হবে। যদি এটা আমাদের করতে পারি, তাহলে আমাদের বিকাশ সমস্যা অনেকাংশে কমে যাবে। যদি আমরা আরো বেশি আত্মনির্ভরশীল হই, আমরা আরো যদি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের বিকাশ সমস্যা কমে যাবে। আমাদের নতুন ইঞ্জিনিয়ারদের আরো বেশি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং সেখানে আমাদের বিএইএ কাজ করতেছে। আমরা যথেষ্ট দক্ষতার সাথে আমরা ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন জায়গায় আমরা জবে আমরা ঠেলে দিচ্ছি, বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে আমরা দায়িত্ব নিয়ে। আমি বলতেছি আমাদের প্রত্যেকটা জোনে আমাদের হচ্ছে থাকবে, ট্রেনিং সেন্টার থাকবে প্রত্যেকটা জোনে। আমরা কাজ করতেছি, যেহেতু শুরু করছি, আমাদের হয়তো বা সব জায়গায় এখনো আমরা পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারিনি, বাট আমাদের হয়ে যাবে। আমাদের অলরেডি হচ্ছে অনলাইন ভিত্তিক ট্রেনিং কোর্স চালু হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করাচ্ছেন। তো আমরা
এই দক্ষতাটাকে কাজে লাগাই। আর যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন তারা আরো বেশি হচ্ছে বিএই এর সাথে থাকেন। বিএই এর সাথে থাকলে আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। বিএই এর সাথে থাকলে আপনারা আরো দক্ষ হতে পারবেন। বিএই এর সাথে থাকলে আপনারা ট্রেনিং পাবেন। বিএই এর সাথে থাকলে আপনারা নতুন জবের দিকে যেতে পারবেন। বিএই এর সাথে থাকলে আপনারা শুধু জব নির্ভর হবেন না, এটা আমি বলতেছি, আপনারা জব নির্ভর হবেন না, আপনারা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন, আপনারা জব দিবেন। বিএ সেই একটা প্ল্যাটফর্ম যেখানে ইঞ্জিনিয়ারদেরকে দক্ষ তৈরি করা হয়। ইঞ্জিনিয়ারদেরকে একদম আমাদের যেই ইঞ্জিনিয়ার ফ্রেশার ইঞ্জিনিয়ার বের হয় তাদের যেখানে কোনো দক্ষতাই থাকে না, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের দক্ষ তৈরি করে আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিই। আমরা ইঞ্জিনিয়ারদের দক্ষ তৈরি করে আমরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ করে দিই। বিএ হচ্ছে সেই প্ল্যাটফর্ম। আপনারা যুক্ত হন, বিআই এর সাথে থাকেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি, দর্শকদের অনেক মূল্যবান সময় আমি হয়তোবা অপচয় করে ফেলছি, জানি না। আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট ভাই, বড় ভাই বা সন্তান মনে করে বয়োজ্যেষ্ঠরা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমাদের উপস্থাপক আজগর হোসেন আতিক ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমাদের ট্রাস্টি আব্দুল্লাহ আল মামুন ভাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই রকমের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এবং আমাকে এই লাইভ প্রোগ্রামে আমাকে সিলেক্ট করার জন্য আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই বকবকানি, আমার এই কথাবার্তাগুলো শুনেছেন, তাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। যদি আমি আমার এই কথাবার্তার মাধ্যমে আমি কাউকে এতটুকু উৎসাহিত করতে পারি বা উপকৃত করতে পারি, তাহলে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর যেভাবেই হোক আপনারা আমার সাথে যদি যুক্ত থাকেন, যুক্ত হন, আমি যদি পারি আপনাদের সবসময় সহযোগিতা করব, সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমার ক্ষুদ্র প্রয়াসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের জন্য। আমি অলরেডি অনেকজনকে হচ্ছে ডেকে ডেকে নিয়ে এসে আমাদের সংগঠনের মাধ্যমে অনেকজনকে জবের ব্যবস্থা করে দিয়েছি। হয়তো সেটা খুব বড় জব না, বাট অনেক ইঞ্জিনিয়ারদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি এবং ভবিষ্যতে এই ধারাটা অব্যাহত থাকবে। ঝালকাঠি আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ঝালকাঠির অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করছি, যারা আমাকে যথেষ্ট ইন্সপায়ারেশন দিচ্ছেন এবং তারা যথেষ্ট দক্ষতার সহিত কাজ করতেছেন আমাদের সংগঠনে। বিএই এর সকল জনের, সকল বাংলাদেশের যারা যুক্ত আছেন, বিএই এর সদস্য আছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কোভিড প্যান্ডেমিক ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার কেশব চন্দ্র দাসকে অত্যন্ত জ্ঞান গর্ব এবং দিক নির্দেশনামূলক, তার সাথে উৎসাহ এবং প্রেরণামূলক কথা বলার জন্য। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই অপ্রিয় সত্য, যেটাকে অস্বীকার করার কোনোভাবেই সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, শুরু থেকে এখন পর্যন্ত যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের লাইভ প্রোগ্রাম দেখেছেন, আপনাদের কাছে আমি সর্বশেষ আহ্বান জানাবো এই লাইভ প্রোগ্রামটি অন্যদের কাছে পৌঁছান, শেয়ার করুন। তাহলে এই জ্ঞানগর্ভক তথ্যগুলো আপনি জেনে তো বুঝতে পারছেন যেটা আসলে কতটুকু প্রয়োজনীয়। সেই প্রয়োজনীয় কথাগুলো আপনার বন্ধু বান্ধবদের মাঝে জানিয়ে দিবেন, তাহলে তারাও অন্তত উপকৃত হবে, আপনাকেও তারা স্মরণ করবে, আপনার মাধ্যমে তারা এই দিক নির্দেশনাগুলো তারা পেয়েছে করে না। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে আমরা বলছি। সুপ্রিয় দর্শক, আমাদের নির্ধারিত টপিক ছিল নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব, সমস্যা ও সম্ভাবনা বা সমাধানগুলো। এই সমাধানগুলো নিয়ে সমস্যাগুলো তুলে ধরেছেন, বেকারত্ব সম্পর্কে তুলে ধরেছেন এবং সমাধানগুলো তুলে ধরেছেন আজকের আলোচনার মাধ্যমে আমাদের ঝালকাঠি জেলা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক জনাব কেশব চন্দ্র দাস। আজকে প্রোগ্রামের পক্ষ থেকে, বিআইএ কেন্দ্রীয় মিডিয়া বিভাগের পক্ষ থেকে আজকের মেহমানকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে
বিআইই এর সম্মানিত ট্রাস্ট আব্দুল্লাহ আল মামুন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানিয়েছেন জ্ঞান গর্ভ বক্তব্য রাখার জন্য। জনাবকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে মিডিয়া বিভাগকে অনুমতি প্রদানের জন্য আজকে একটি সুন্দর মজলিস আয়োজন করার জন্য দর্শকদের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, যে সর্বশেষ পরিস্ফুটিত হচ্ছে যে বিআইই পক্ষ থেকে যারা ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছেন, যাদের স্কিল ডেভেলপমেন্ট নেই, তাদেরকে স্পেশাল ট্রেনিং এর মাধ্যমে বিআইই দক্ষ করে গড়ে তুলছে, সেই সাথে কর্মসংস্থানে প্রবেশের জন্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, যা আমাদের আজকের মেহমানের বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা পর্যায়ে প্রত্যেকটি দায়িত্বশীল বিআইই এর সকল দায়িত্বশীলে যার যার অবস্থান থেকে অন্যান্য ইঞ্জিনিয়ারদেরকে চাকরি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা তারা কন্টিনিউ করে যাচ্ছেন এবং কি এটা কন্টিনিউ করেই যাবেন। সুতরাং দেশের সকল ইঞ্জিনিয়ারদেরকে আমরা আহ্বান করব, বিআইই এর পক্ষ থেকে আহ্বান আসুন, আমাদের সাথে একই প্ল্যাটফর্মে আবদ্ধ হন, আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করুন এবং আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের উপর আরো বেশি দক্ষ হয়ে নিজেকে কর্মসংস্থানের উপর করুন এবং কি একটি আত্মকর্মসংস্থানমূলক একটি প্ল্যাটফর্ম আপনারা নিজেরও তৈরি করুন, যেখানে একটি কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে আরো 10 জন চাকরি করতে পারবে। সুপ্রিয় দর্শক, আবারও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে বিআইএ লাইভ টিভি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার জন্য সকলের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে লাইক দিয়ে এবং জয়েন করে সাথে থাকুন, বিআইএ এর সাথে থাকুন, বিআইএ এর সাথে একত্রতা পোষণ করে একসাথ হয়ে ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে সচেষ্ট হন। সেই সাথে আমাদের নিয়মিত অনলাইন লাইভ প্রোগ্রামগুলো, অনলাইন ট্রেনিং ক্লাসগুলো অংশগ্রহণ করে নিজেকে আরো বেশি দক্ষ করে গড়ে তুলুন, সেই আহ্বান জানিয়ে এবং বিআইএ সম্মানিত ট্রাস্টি, নীতি নির্ধারক এবং সম্মানিত জোন সমন্বয়কদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের আমন্ত্রিত অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আবারও জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা মন্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিআইএ কেন্দ্রীয় মিডিয়া বিভাগের পক্ষ থেকে নবাগত ইঞ্জিনিয়ারদের বেকারত্ব সমস্যা সমাধান আজকের আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সেই সাথে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক।